মমতার বিরুদ্ধে কেন সুর চড়াচ্ছে না কংগ্রেস হাইকমান্ড? নমস্কার, আমি অমল সরকার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে একটু আগে বিমান বসু, বামফ্রন্টের চেয়ারম্যান, তিনি পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 16টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। এই 16টি আসনের মধ্যে 14টি আসনে তারা নতুন মুখ নিয়ে এসে, এটা বামপন্থীদের প্রথম তালিকার একটি তাৎপর্যপূর্ণ দিক। কিন্তু রাজ্যের আসন 42টি, বাকি আসনগুলিতে কারা প্রার্থী দেবেন, কতজন প্রার্থী থাকবেন কোন দলের, এই বিষয় নিয়ে আজ বিমানবাবু কোনো ইঙ্গিত করেননি। কিন্তু তিনি কতগুলি আভাস দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে তিনি বলেছেন যে বামফ্রন্টটি হচ্ছে জোট, অন্য কোনো দল অর্থাৎ কংগ্রেস বা অন্য কোনো দল, এখন যেমন আইএসএফ আলোচনায় আছে, তাদের সঙ্গে কোনো জোট হচ্ছে না। অর্থাৎ যে কথাটি বলা হচ্ছিল সংযুক্ত মোর্চা হবে বাংলায়, এইরকম কোনো জোট হচ্ছে না। বিমান বসু বলেছেন যে জোট শুধু বামফ্রন্ট, তার সঙ্গে অন্য দলের আসন সমঝোতা বা আসন বোঝাপড়া হতে পারে মাত্র। এবং এই বোঝাপড়ার জন্য তিনি কংগ্রেসের জন্য কিন্তু দরজা খোলা রেখেছেন আইএসএফ এর জন্যও। এমন কথা বলেননি যে আইএসএফ তাদের বিবেচনায় নেই। বিমানবাবুর এই ঘোষণার অব্যবহিত পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনিও বলেছেন যে বামফ্রন্টের সঙ্গে সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা হতেই পারে। কিন্তু একই সঙ্গে অধীরবাবু বলেছেন যে এখনো পর্যন্ত কোনো কার্যকর আলোচনা তাদের মধ্যে হয়নি। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে অধীরবাবুর এক দফা কথা হয়েছিল মাত্র, কিন্তু যেটাকে বলে আলোচনা, আসন ধরে ধরে আলোচনা, তা হয়নি। আজকে যে 16টি আসনের প্রার্থী বামফ্রন্ট ঘোষণা করেছে তাতে মুর্শিদাবাদ নেই। এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরী নিজে প্রার্থী হন। একটি আলোচনা আছে যে ওই জেলা থেকেই সিপিএম এর প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম, কিন্তু সেই বিষয়টিও আজকে স্পষ্ট হলো না। বোঝা যাচ্ছে যে আসন সমঝোতার বিষয়ে বামপন্থীরা বা বামফ্রন্ট তারা এখনো পর্যন্ত খুবই আন্তরিকভাবে কংগ্রেসের জন্য দরজা খোলা রাখছে। শুধু তাই নয়, তারা চায় যে কংগ্রেস যদি সিরিয়াসলি আসন সমঝোতায় রাজি থাকে তাহলে বামফ্রন্টের আন্তরিকতায় কোনো ফারাক হবে না, আন্তরিকতা বিন্দুমাত্র কমবে না, এমনই আশ্বাস আজ বিমান বসু দিয়েছেন। অধীর চৌধুরীর কথাতেও স্পষ্ট, নতুন কথা কিছু নয়। সকলেই জানেন যে বাংলার কংগ্রেস তারা তৃণমূলের সঙ্গে জোট চায়নি, তারা বামফ্রন্ট তথা সিপিএম এর সঙ্গেই জোট চেয়েছে। কিন্তু কংগ্রেস মানে অধীর চৌধুরী নন, কংগ্রেস মানে কংগ্রেস হাইকমান্ড, কংগ্রেস মানে কংগ্রেসের দিল্লির নেতৃত্ব, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং আরো কতিপয় নেতা। তাদের প্রতিক্রিয়াগুলি যদি আমরা দেখি, বা বিশেষ করে কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ, তার প্রতিক্রিয়াগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে তা সম্পূর্ণ ফারাক আছে। জয়রাম রমেশ গত রবিবার দিন যখন ব্রিগেডে তৃণমূল 42টি আসনের প্রার্থী ঘোষণা করে দিল, তারপরেও জয়রাম রমেশের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে সমালোচনার থেকেও খানিকটা অনুশোচনাই বেশি ছিল যে কংগ্রেস এত করে বলার পরেও তৃণমূল একতরফা আসন ঘোষণা করে দিল। কংগ্রেস জোট রাজনীতিতে তারা খুব দক্ষ নয়, তারা খুব আন্তরিক নয়, এমন অভিযোগ নতুন নয়। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করার ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ডের আন্তরিকতা, উদ্যম একটা নতুন মাত্রা পেয়েছে রাজনীতিতে। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, মল্লিকার্জুন খার্গে কথা বলেছেন। এছাড়া কংগ্রেস হাইকমান্ডের একাধিক নেতা দফায় দফায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এখনো যোগাযোগটা আছে। অর্থাৎ বাংলার কংগ্রেস যখন বামফ্রন্টের সঙ্গে বোঝাপড়া চাইছে এবং তৃণমূলের দরজা বন্ধ করে দেওয়াকে তারা যেখানে গুরুত্ব দিচ্ছে না, সেখানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটা নরম, তারা আক্রমণে যাচ্ছে না, অনুশোচনা করছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আহ্বানে সাড়া দিলেন না। প্রশ্ন হলো, কংগ্রেস জাতীয় দল তারা
কেন তৃণমূলের ব্যাপারে এতটি নরম মনোভাব নিয়েছেন, কেন তারা তৃণমূল নেত্রীর ব্যাপারে এতটা নরম মনোভাব নিয়েছে? বিষয়টি শুনতে অবাক লাগবে, কিন্তু কংগ্রেস নেতৃত্বের একটি অংশ তারা মনে করছেন যে মোদি যদি কাঙ্ক্ষিত নাম্বার না পান বা কংগ্রেস যদি 100-র অতিরিক্ত আসন জোগাড় করতে পারে, জয়লাভ করতে পারে, তাহলে ভোট পরবর্তী পরিস্থিতির অনেক অদল বদল হবে। তখন কংগ্রেসকে সামনে রেখে আবার আজকে যে দলগুলি কংগ্রেসের বিরোধিতা করছে, তারা তখন মোদিকে রিপ্লেস করা বা মোদিকে সরানোর জন্য কংগ্রেসের পাশে দাঁড়াতে পারে, এমন আশা, এমন প্রত্যাশা কংগ্রেস হাইকমান্ডের একাংশের মধ্যে আছে। তারা তাই মনে করছে যে ভোটের আগে আসন সমঝোতা হলো কি হলো না তাই নিয়ে বড় ধরনের সংঘাতে যাওয়ার দরকার নেই, বরং কংগ্রেসের দুয়ার খোলা, এই বার্তাই তারা দিয়ে যেতে চায়। একই বার্তা আমরা দেখেছি উত্তরপ্রদেশে অখিলেশ যাদব যখন একতরফা আসন ঘোষণা করে দিয়েছিলেন, তারপরও কংগ্রেস নেতৃত্ব কিন্তু তার বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেনি। কংগ্রেস সেখানে সফল। ফাইনালি কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির একটা সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গে হয়নি, কিন্তু কংগ্রেসের হাইকমান্ড, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা মনে করছেন যে তৃণমূলের সঙ্গে বড় ধরনের কোনো সংঘাতে যাওয়াটা কৌশলগতভাবে ভুল হবে। তার কারণ বামপন্থীরা কোনো সংখ্যা নিয়ে তারা আসতে পারবে কিনা কতটা, তাই নিয়ে কংগ্রেসের মধ্যে সংশয় আছে। কেরল থেকে সিপিএম কটা আসন পাবে তা নিয়ে কংগ্রেসের মধ্যে সংশয় আছে। পশ্চিমবঙ্গ নিয়ে কংগ্রেস বামপন্থীদের বিষয়ে একেবারেই আশাবাদী নয়। ফলে তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল যদি ভালো রেজাল্ট করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও তারা অ্যাপ্রোচ করবে যে আমরা ইন্ডিয়া জোটে ছিলাম, আপনি ভোটের পরে অন্তত ইন্ডিয়া জোটে আসুন। তাই অধীর চৌধুরী যতটা জোর গলাতে বামফ্রন্টের সঙ্গে সমঝোতার কথা বিগত কয়েকদিন ধরে বলেছেন, আজকের তার প্রতিক্রিয়ার মধ্যে তিনি বারে বারেই বলেছেন হতেই পারে বোঝাপড়া, হতেই পারে বোঝাপড়া। তার কারণ হচ্ছে যে অধীর চৌধুরী এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার শেষ কথা কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস হাইকমান্ড কিন্তু মনে করছে ভোটের পর অনেক রকম অঙ্কের অদল বদল হতে পারে। তাই সিপিআইএম নেতৃত্ব এত বারে বারে কংগ্রেসকে তাগাদা দেওয়ার পরেও দেখা যাচ্ছে কংগ্রেস হাইকমান্ড পশ্চিমবঙ্গে আসন সমঝোতার আলোচনায় বসার অনুমতিটুকু এখনো পর্যন্ত অধীর চৌধুরীকে দেননি। ফলে রাজনীতিতে একটা ভিন্ন ধারা, নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে কিনা, এটা নিয়েও কিন্তু একটি কৌতূহল তৈরি হয়েছে যে কংগ্রেস হাইকমান্ড সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে কতটা লড়াই করার অনুমোদন দেবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।